কানাডার জাতীয় বাজেটে হালাল মর্টগেজ প্রবর্তনের সম্ভাবনা খতিয়ে দেখার ব্যাপারে একটি ঘোষণা এসেছে এবং এই ঘোষণা নিয়ে দেশে বিদেশে বিভিন্ন স্থানে তুমুল আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। জাস্টিন ট্রুডোর লিবারেল সরকার জাতীয় বাজেটে হালাল মর্টগেজ ইন্ট্রোডিউসের কথা কেন আনলেন, কেন এই সরকার হালাল মর্টগেজ চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে চাইলেন, এরকম নানা রকম প্রশ্নই মানুষের মনে উচ্চারিত হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন, মর্টগেজ আবার হালাল কি, বা হালাল মর্টগেজই কেন করতে হবে। যাই হোক দর্শক, আজকের আলোচনায় আমি এই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই আলোচনায়। বাজেটে সরকার আসলে কি বলেছে সেই বিষয়ে যাবার আগে আমি জাস্ট একটা আউটলাইন বলি যে আমি এই বিষয়টি নিয়ে কানাডাতে কি অবস্থায় আছে, এটা আসলে একটা অল্টারনেটিভ ফাইন্যান্সিং। সো কানাডাতে অল্টারনেটিভ ফাইন্যান্সিংয়ের অবস্থাটা কি, বিশ্বের আর কোনো দেশে এই ধরনের কোনো ব্যবস্থা আছে কি না, থাকলে সেখানে কিভাবে পারফর্ম করেছে, এই বিষয়গুলো একটু তুলে আনতে চাই। শুরুতেই একটু বলতে চাই যে এই যে হালাল মর্টগেজ, অনেকে বলেন যে হালাল মর্টগেজ আসলে কি। হালাল এই বিষয়টি অনেকটা একটা রিলিজিয়াস টার্ম, ইসলামিক টার্ম। আমি যেহেতু ধর্মীয় পণ্ডিত ব্যক্তি না, ফলে আমি ঠিক ধর্মের আলোকে কি বিষয় আছে না আছে সেই দিকে যাব না। সাদামাটাভাবে একজন আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি যে বিষয়গুলো বুঝি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব। আমার কাছে আমি এটা বুঝি যে হালাল হচ্ছে অ্যালাউড, পারমিটেড। যেহেতু এটি ইসলামী রিলিজিয়নের সাথে এটি সম্পর্কিত, ফলে ইসলাম ধর্মে যা অ্যালাউ করে, ইসলাম ধর্মে যেটি অ্যালাউড বা যেই ব্যবস্থাটি পারমিটেড, সেই ব্যবস্থাটিকে আসলে হালাল বলা হচ্ছে। সো মর্টগেজের ক্ষেত্রেও মর্টগেজের সঙ্গে যেহেতু ইন্টারেস্টের একটি ব্যাপার থাকে এবং ইসলামিক বিধানে বা শরিয়া বিধানে এই ইন্টারেস্ট নেওয়া দেওয়া বিষয়টিকে প্রোহিবিটেড করে রাখা হয়েছে, ফলে যেই প্রক্রিয়ায় ফাইন্যান্সিং করলে বা মর্টগেজ নিলে সেটিকে অ্যালাউড বলা যায় বা অ্যাপ্রুভড বলা যায়, সেটি আসলে হালাল মর্টগেজ। যাই হোক, হালাল মর্টগেজ এখন যেই সব জায়গায় যেই বিষয়গুলোকে হালাল মর্টগেজ বলা হয় সেখানে তিনটি বিষয় প্রচলিত আছে। সেখানে একটা হচ্ছে, মূলত এটি একটু আগে আমি বললাম যে শরিয়া কমপ্লায়েন্ট এই ব্যবস্থা। সেখানে ইজারা, মুশারাকা এবং মুরাবাহা, এই তিনটি টার্ম আসলে ব্যবহার করা হয় শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সিং টার্ম হিসাবে। এবং সেখানে ইজারা হচ্ছে রেন্ট টু ওন মডেল, যেখানে ব্যাংক প্রপার্টিটা কিনবে এবং সেটি আপনি যাকে মর্টগেজ দেওয়া হচ্ছে বা যিনি মর্টগেজ নিচ্ছেন তাকে এই প্রপার্টিটি লিজ দেওয়া হচ্ছে একটা সার্টেন পিরিয়ডের জন্য, এবং যেই পেমেন্টটা তিনি করেন সেটা ক্যাপিটাল হিসাবে সেখানে চলে যায় এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন সেখান থেকে একটা প্রফিট নেয়। মুশারাকা হচ্ছে এ ফর্ম অফ পার্টনারশিপ উইথ দ্য ফাইন্যান্সিয়ার, যেখানে বোথ পার্টি ইনভলভ থাকে, দুই পার্টি মিলেমিশে প্রপার্টিটা কিনে এবং গ্র্যাজুয়ালি পার্টনারশিপটা ক্লায়েন্টের বা কাস্টমারের কাছে ট্রান্সফার হয়ে যায় এবং সেখানেও একটা প্রফিট ধরা হয়। এবং তৃতীয় যে পদ্ধতিটি হচ্ছে মুরাবাহা, সেটি হচ্ছে আসলে একটা ক্রেডিট সিস্টেম, যেখানে ওনারশিপ ইমিডিয়েটলি, ধরেন যে ব্যাংক বা যে প্রতিষ্ঠান আপনাকে মর্টগেজ দিবে তার নামে বাড়িটি কিনা হলো এবং তিনি সঙ্গে সঙ্গে সেই বাড়িটি যাকে মর্টগেজ দেওয়া হচ্ছে তার নামে ট্রান্সফার করে দিলেন, এবং তখন যেই দামে বাড়িটি কেনা হচ্ছে তার সঙ্গে একটা প্রফিট ধরে তার নামে ট্রান্সফার করে দেওয়া হলো। এই ক্ষেত্রে অবশ্য দ্য বায়ারের ক্রেডিট হিস্ট্রি, ডিপোজিট অ্যান্ড টার্মস অফ দ্য এগ্রিমেন্ট, এগুলো নানা কিছু কাজ করে। সো এই যে তিনটি বর্তমানে বিদ্যমান আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে, এই তিনটি ব্যবস্থাকে আসলে শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সিং ব্যবস্থা কিংবা যেটিকে হালাল মর্টগেজ হিসাবে উল্লেখ করা হয়েছে, সেই হালাল মর্টগেজের আওতায় এইভাবে ফাইন্যান্সিং হয়ে থাকে। এখন কানাডা আসলে কি করবে, কানাডা কোন ধরনের হালাল মর্টগেজ চালু করবে, সেই ব্যাপারে বিস্তারিতভাবে বা সুস্পষ্টভাবে বাজেট প্রস্তাবনায় তেমন কিছু বলা হয়নি। বাজেট প্রস্তাবনায় যে বিষয়টি বলা হয়েছে সেখানে বলা হয়েছে যে গভর্নমেন্ট Budget 2024 announces that the government is exploring new measures to expand access to alternative financing products like halal mortgage.
হালাল মর্টগেজের মতো বিকল্প ফাইন্যান্সিং প্রোডাক্টের সম্প্রসারণ করা বা বিকাশ ঘটানোর সুযোগ দেওয়ার ব্যাপারে গভর্নমেন্ট এক্সপ্লোর করছে, সম্ভাবনাগুলো খতিয়ে দেখছে। দিস কুড ইনক্লুড চেঞ্জেস ইন দ্য ট্যাক্স ট্রিটমেন্ট অফ দিস প্রোডাক্টস। এই প্রোডাক্টগুলোর ক্ষেত্রে ট্যাক্স ট্রিটমেন্ট কী হবে সেগুলো একটু মানে চেঞ্জ করা, and a new regulatory sandbox for financial service providers while ensuring adequate consumer protection are in place. So যখনই হালাল মর্টগেজ আসবে, এবং হালাল মর্টগেজ যেহেতু আমি শুরুতেই বলেছি যে এটি শরিয়া কমপ্লায়েন্ট একটি প্রোডাক্ট, কিন্তু কানাডাতে ফাইন্যান্সিয়াল সেক্টর বা ফাইন্যান্সিয়াল মার্কেট কাজ করে হচ্ছে, এখানকার আলাদা একটা রেগুলেটরি বডি আছে, ক্যানাডিয়ান ল অনুসারে কাজ করে। কিন্তু যখনই হালাল মর্টগেজের প্রসঙ্গ আসবে বা শরিয়া কমপ্লায়েন্ট ফাইন্যান্সিয়াল প্রোডাক্টের প্রসঙ্গ আসবে, তখন সেটি আসলে শরিয়া আইনের আওতাভুক্ত হতে হবে। ফলে অবশ্যই ক্যানাডিয়ান লয়ের যে কাঠামো বা রেগুলেটরি বডির যে বিধিবিধান আছে, সেই বিধিবিধানে এই মর্টগেজটিকে মনিটর করা কিংবা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ফলে তাকে আলাদা একটা কাঠামো দিতে হবে। এখন সেই কাঠামোটি কী হবে? সেই কাঠামো কি শরিয়া কমপ্লায়েন্ট বা শরিয়া আইনের ভিত্তিতে নতুন কোনো কাঠামো তৈরি হবে, নতুন কোনো প্রতিষ্ঠান তৈরি হবে? সে বিষয়গুলো এখনও পরিষ্কার না। তবে বাজেটে স্পষ্ট করে বলা হয়েছে যে ট্যাক্সের ক্ষেত্রে কিছু চেঞ্জ আনার ব্যাপারটি তাদের চিন্তাভাবনা আছে, এবং আলাদা একটি রেগুলেটরি বডি করার একটি চিন্তাভাবনা আছে। এখন গভর্নমেন্ট কেন এই ব্যবস্থা নিতে গেল? সে জায়গায় গভর্নমেন্ট বলছে যে কানাডা ইজ এ হোম অফ এ ভাইব্রেন্ট অ্যান্ড গ্রোয়িং মার্কেট অফ অল্টারনেটিভ ফাইন্যান্সিং প্রোডাক্ট ইনক্লুডিং হালাল মর্টগেজ, যেখানে মুসলিম Canadians and other diverse communities, যেহেতু এটি একটি মাল্টিকালচারাল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন কালচারের বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করে, এবং সবাইকে একটা মানে সুযোগ ইন দ্য হাউজিং মার্কেটে পার্টিসিপেট করার একটা সুযোগ দেওয়ার জন্য সরকার এই চিন্তাভাবনাটি করছে। এবং এই জায়গায় দর্শক আমি যদি একটু এই ইনফরমেশনটা একটু পুরনো 2000 আই থিঙ্ক 2022 আর 2023 একটি ইনফরমেশন আমি দেখছিলাম, যেখানে বলা হয়েছে যে অলমোস্ট 1.7 মিলিয়ন মুসলিম পিপল লিভ ইন কানাডা। কানাডাতে প্রায় 1.7 মিলিয়ন মুসলিম আছে, রাফলি যেটি টোটাল পপুলেশনের কেউ 3% বলেন, 4% বলেন। এবং এই 2 বছর আগের যে হিসাবটি, সেই হিসাবে বলা হয়েছে অলমোস্ট 800,000 মুসলিম পিপল দে লিভ ইন রেন্টাল প্রপার্টি, মানে তারা বাড়ি ভাড়া করে তারা থাকে। এবং এটি আসলে হিসাব করা হচ্ছে যে দোজ হু আর ক্যাপাবল টু বাই দ্য প্রপার্টি, তারা বাড়ি কেনায় তারা সক্ষম, কিন্তু যেহেতু মানে রিলিজিয়াস এই বিষয়গুলো তাদের মধ্যে কাজ করে যে তারা ইন্টারেস্ট দিয়ে মর্টগেজ নিয়ে বাড়ি কিনবেন না, ফলে তারা আর বাড়ি কেনার দিকে যাচ্ছেন না। ফলে একটা প্রায় 8 লাখ মানুষের একটা কনজিউমার বেস, একটা হিউজ মানে কনজিউমার বেস, অ্যান্ড ইট ইজ এ হিউজ মার্কেট। এই বিষয়টিও গভর্নমেন্ট বিবেচনায় রেখেছে বলে আমার কাছে মনে হয়েছে। প্রসঙ্গটাও অবশ্য এসেছে যে গভর্নমেন্ট এই বিষয়টি নিয়ে কোনো জায়গায় আলাপ আলোচনা করেছে কিনা, বা এই বিষয়ে কনসালটেশন কাদের সঙ্গে করেছে সেই বিষয়গুলো অবশ্য সরকার তেমনভাবে পরিষ্কার কোথাও করেনি। কিন্তু বাজেটের বক্তৃতায় যে প্রসঙ্গটি এসেছে সেখানে বলা হয়েছে দ্য গভর্নমেন্ট in March 2024 the government began consulting financial services providers and diverse communities to understand how federal policies can better support the need of all Canadians seeking to become homeowners. So এই যে মানুষ হোম বাড়ির মালিক যাতে আরও ডাইভার্স কমিউনিটির পিপুলকে, আরও ওয়াইডার পিপুলকে বাড়ির মালিকানায় নিয়ে আসা যায়, যে তারা বাড়ি কিনুক, এরকম একটা পরিস্থিতি করা যায়, সেজন্য তারা আসলে মার্চ মাসে, তাহলে খুব বেশি দিন না, ভেরি রিসেন্টলি গভর্নমেন্ট বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট প্রোভাইডারদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন বলে বাজেটের যে বক্তৃতা, সেই বক্তৃতায় তারা দাবি করেছেন। এবং এটি বলেছেন যে 2024-এর যে ফল ইকোনমিক স্টেটমেন্ট আগামী অক্টোবরের দিকে গিয়ে, তখন গভর্নমেন্ট এই বিষয়ে তার আরও বেশি ক্লিয়ার একটা আইডিয়া জনগণের সামনে উপস্থাপন করবেন যে এই অল্টারনেটিভ মার্কেট বা ফাইনাল হালাল মর্টগেজ সম্পর্কে গভর্নমেন্ট আসলে কি করতে চায়, কিভাবে তারা করতে চায়। যাই হোক, এখন প্রসঙ্গ হচ্ছে যে আলোচনাটি অনেক বেশি হচ্ছে যে কানাডাই বা কেন হালাল মর্টগেজের এই বিষয় নিয়ে এইভাবে উঠে আসলো। যাই হোক,
কানাডা যে নতুন শুরু করেছে হালাল মর্টগেজ নিয়ে আলোচনা, তা না। তথ্য উপাত্য বলে যে কানাডাতে আরও আগে থেকে আসলে মানে এই ধরনের একটা বিকল্প মার্কেট গড়ে উঠেছে। সেই আলোচনায় যাবার আগে আমি একটু বিশ্বের অন্যান্য কোথায় এই ধরনের ব্যবস্থা আছে সেদিকে একটু নজর দিতে চাই। দর্শক, যুক্তরাজ্যে হালাল মর্টগেজ চালু হয়েছে আজ থেকে আর অনেক বছর আগে, এবং একটা দীর্ঘ সময়, আই থিঙ্ক ইট ইজ সামটাইমস 208, 210, সেই সময় তারা সেখানে একটা রেগুলেটরি অ্যাপ্রুভাল দিয়ে, মানে ইউকের যেই ফাইন্যান্সিয়াল ল, সেই লয়ের আওতায় সেখানে হালাল মর্টগেজ ও ইসলামী মর্টগেজের একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে। এবং তারা অ্যাপ্রুভালটি দেওয়ার পর সেখানে বেশ অনেকগুলো ব্যাংকিং প্রতিষ্ঠান এই প্রোডাক্ট নিয়ে তারা মার্কেটে এসেছে। তার মধ্যে অন্যতম বড় ব্যাংক, ব্রিটিশ অন্যতম বড় ব্যাংক হচ্ছে এইচএসবিসি। তারা হালাল মর্টগেজ প্রোভাইড করতে শুরু করে লয়ার্স, এআই বড় ফাইন্যান্সিয়াল, এআই রয়্যাল ব্যাংক, ইসলামিক ব্যাংক অফ ব্রিটেন, এই প্রতিষ্ঠানগুলো তারা বিভিন্ন সময়ে হালাল মর্টগেজ তারা সেখানে দিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এরা সবাই আবার এই প্রোডাক্ট থেকে সরে গেছে। এখন লন্ডনে কিছু অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, নট দ্য রেগুলার ব্যাংক, সাম আদার অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, তারা এই হালাল মর্টগেজ সেখানে অফার করছে। অস্ট্রেলিয়াতেও একই অবস্থা। অস্ট্রেলিয়াতে রেগুলেটরি অ্যাপ্রুভাল আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে, সেখানে তারা ইসলামী মর্টগেজ কিংবা হালাল মর্টগেজ দেখেন অফার। তবে সেখানে অস্ট্রেলিয়ান যে মূল মেইন স্ট্রিম বিগ ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো হালাল মর্টগেজ অফার করে এরকম কোনো তথ্য আমি খুঁজে পাইনি। তবে সেখানে অনেকগুলো অল্টারনেটিভ ইনস্টিটিউশন যারা মানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হিসাবে সেখানে পারফর্ম করে, এবং তারা সেখানে হালাল মর্টগেজ কিংবা ইসলামী মর্টগেজ এবং এমনকি পার্সোনাল লোন, গাড়ি কেনার লোন, সেগুলো অস্ট্রেলিয়াতে মানে শরিয়া কমপ্লায়েন্ট লোন সেখানে ব্যবস্থাটি প্রচলিত আছে, এবং যে কোনো নাগরিক সেগুলো তারা সুযোগ নিতে পারেন। লন্ডনে বা যুক্তরাজ্যে এই যে হালাল মর্টগেজের অনুমোদন হলো অনেক আগেই, এবং এখনও আইনটি বলবৎ আছে, এখনও ইট ইজ অ্যাপ্রুভ দেয়ার, এবং বড় ব্যাংকগুলো সেখানে থেকেছে, কিন্তু শেষ পর্যন্ত সেখান থেকে তারা সরে গেছে। তারা কেন সরে গেছে সেই বিষয়টি একটি বড় প্রশ্ন অবশ্যই। তবে কিছুদিন আগে লন্ডনের গার্ডিয়ান পত্রিকায় এই সংক্রান্ত একটি নিউজ প্রকাশিত হয়েছে, এবং সেই রিপোর্টে বলা হয়েছে যে মানে ইন্টারেস্ট রেট আসলে বা হালাল মর্টগেজ যারা দেয়, হালাল মর্টগেজ মেনটেনেন্স কস্ট, মানে প্রতিষ্ঠানের তারা যে ট্র্যাডিশনাল যে মর্টগেজগুলো দেয় সেই মর্টগেজ দেওয়ার ক্ষেত্রে তাদের যে ওভারহেড এক্সপেন্ডিচার, তাদের যে প্রাতিষ্ঠানিক যে ব্যয়, সেটির তুলনায় হালাল মর্টগেজ প্রোভাইডের ক্ষেত্রে তাদের খরচ বেশি হয়ে যায়। ফলে সেখানে দেখা যায় যে যদি স্ট্যান্ডার্ড মার্কেটের রেগুলার মর্টগেজের ইন্টারেস্ট রেট যদি হয় 6%, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লন্ডনে হালাল মর্টগেজের ইন্টারেস্ট রেট 9 to 12%। ফলে এত বেশি ইন্টারেস্ট রেট দিয়ে অনেকেই সেটি অ্যাফোর্ড করতে পারেন না। বাট ফাইনালি এইচএসবিসি কিংবা লয়ার্স ব্যাংকের মতো বা এআই রয়্যাল ব্যাংক, তাদের মতো প্রতিষ্ঠানগুলো সেই ইয়েতে আর হালাল মানে মর্টগেজ দেওয়ার ক্ষেত্রে তারা আর থাকেনি, সেই ব্যবসাটাতে থাকেনি। এখন আমরা যদি কানাডার দিকে তাকাই, কানাডাতে কিন্তু আরও আগে থেকেই, বেশ আগে থেকেই মানে ধীরে ধীরে হালাল মর্টগেজ বলি কিংবা ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট একটা অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল মার্কেট হিসাবে তারা কাজ করতে শুরু করেছে। এমনকি ইউনিভার্সিটি অফ টরন্টোতেও আপনার রটম্যান স্কুল অফ ম্যানেজমেন্ট যেটি আছে, অত্যন্ত বিখ্যাত একটি স্কুল, বিজনেস স্কুল, সেইখানে ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট নিয়ে রিসার্চও হচ্ছে। মিস্টার ওয়ালিদ হিজারি নামে একজন প্রফেসর দীর্ঘদিন ধরেই সেখানে এই প্রোডাক্টগুলো নিয়ে সেখানে রিসার্চ করছেন। শুধু যে প্রোডাক্ট নিয়ে রিসার্চ হচ্ছে তা না, মার্কেট নিয়ে, নর্থ আমেরিকায় ইসলামিক ফাইন্যান্সিয়াল মার্কেট কিংবা হালাল ফাইন্যান্সিয়াল প্রোডাক্টগুলোর মার্কেটের পসিবিলিটি, তাদের সম্ভাবনা, এই নিয়ে ইউনিভার্সিটি অফ টরন্টোতে এই রিসার্চ হচ্ছে। আমি ঠিক খোঁজ করছিলাম যে আসলে স্বাভাবিক কারণে আমার মনে একটা কৌতূহল ছিল যে হঠাৎ করে ফেডারেল গভর্নমেন্ট যে এই সময়ে এই হালাল
মর্টগেজের বিষয়টি বাজেটের মধ্যে কেন সন্নিবেশিত করলেন? সেটি কি আগামী মানে জাস্টিন ট্রুডো লিবারেল গভর্নমেন্টের যে জনপ্রিয়তা একেবারে তলানিতে চলে এসেছে সেটি রিভাইভ করার বা ড্যামেজ রিপেয়ারিংয়ের বাজেট, যেটি আমি আমার বাজেট আলোচনায় বলেছি এই বাজেটকে, যে সেই কারণে এই ধরনের পদক্ষেপ, নাকি যে ইনহেরেন্ট যে ডিমান্ড এখানে একটা তৈরি হয়েছে কিংবা ক্যানাডিয়ান সোসাইটিতে মার্কেটে অলরেডি একটা বিষয় শুরু করেছে সেটিকে একটা রেগুলেটরি কাঠামোতে আনার জন্য তিনি এই উদ্যোগটি নিয়েছেন, সেটি আমি একটু আসলে বোঝার চেষ্টা করেছিলাম। এবং আমি যখন এটি নিয়ে একটু রিসার্চ করতে গিয়েছি আমি দেখলাম যে আসলে দর্শক 2020-তে সিবিসি টেলিভিশন একটি রিপোর্ট প্রকাশ করেছিল। সেই রিপোর্টটিতে তারা বলেছিল যে, সেটি অবশ্য আলবার্টা কেন্দ্রিক, হালাল ফাইন্যান্সিং প্রোগ্রাম হেল্পিং আলবার্টা মুসলিমস বিকাম হোম ওনার। এটি ফেব্রুয়ারি 19, 2020 সিবিসির নিউজ, যে হালাল ফাইন্যান্সিং প্রোগ্রাম, যে হালাল ফাইন্যান্সিং যে কর্মসূচি সেটি আলবার্টাতে মুসলমানদেরকে বাড়ির মালিক হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এবং সেই রিপোর্টটিতে সেখানে আলবার্টাতে যে একটি অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল সিস্টেম গড়ে উঠেছে এবং সেটি নিয়ে অনেকেই বাড়ি কিনেছে, বাড়ির মালিক হচ্ছে, সেটি কিভাবে কাজ করছে তার উপর বিস্তারিত একটি রিপোর্ট সিবিসি সেই সময় প্রকাশ করেছে। এবং তার কয়েক মাস পরে, প্রায় এক মাস আসলে, ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর, 21 ডিসেম্বর 2022, একই বছরের ডিসেম্বরে, বছরের শেষে এসে সিবিসি আরও একটি রিপোর্ট প্রকাশ করে। সেটি হচ্ছে ইন্টারেস্ট ফ্রি। তাদের হেডলাইনটি ছিল ইন্টারেস্ট ফ্রি বাট নট উইদাউট চার্জেস হিট দ্য ক্যানাডিয়ান মর্টগেজ মার্কেট। ক্যানাডিয়ান মর্টগেজ মার্কেটে যে নতুন একটি মানে প্রোডাক্ট এসেছে যেটি হচ্ছে ইন্টারেস্ট ফ্রি বাট নট উইদাউট চার্জেস, এবং সেটিকেই বলা হয়েছে সেটি আসলে মানে হালাল মর্টগেজ কিংবা অল্টারনেটিভ ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্ট। সেখানেও এই প্রোডাক্টগুলো নিয়ে বেশ বড়সড় বিভিন্ন তথ্য উপাত্ত সেখানে তুলে ধরা হয়েছে। এবং সেইখানে কতগুলো তথ্য যেটি এসেছে সেই জায়গায়ও ঠিক সেই কস্টিংয়ের প্রসঙ্গটি এসেছে। এবং সেই কস্টিংটিতে সেখানে একটি যারা এই ধরনের প্রতিষ্ঠান চালান, মানে হালাল মর্টগেজ যারা দেন, এরকম একটি প্রতিষ্ঠানের প্রধান সেই সিবিসির সেই রিপোর্টটিতে তিনি ইন্টারভিউতে বলেছিলেন যে বেসিক্যালি দ্য প্রবলেম ইজ আরবিসি কিংবা এনি স্ট্যান্ডার্ড কিংবা রেগুলার মানে ব্যাংক যেই রেটে তারা রেগুলার মর্টগেজ অফার করে, তারা যদি হালাল মর্টগেজ কিংবা ইসলামিক মর্টগেজ কিংবা শরিয়া কমপ্লায়েন্ট মর্টগেজ অফার করে তাদেরকে মিনিমাম 4% হায়ার মানে কস্টলিয়ার তাদের যে প্রোডাক্টটা সেই প্রোডাক্টটা। সো এটা একটা বড় চ্যালেঞ্জ তাদের কাছে, যে তারা চাইলেই মানে এই তাদের পক্ষে রেগুলার কিংবা স্ট্যান্ডার্ড মর্টগেজের সঙ্গে কম্পিট করা সম্ভব না। যারা এই প্রোডাক্টের দিকে যাবেন তাদেরকে অবশ্যই হায়ার কস্ট, হায়ার এক্সপেন্সেস মেনে নিয়েই এই প্রোডাক্টগুলোর দিকে যেতে হবে। এখন রিলিজিয়নের প্রশ্নটি অনেকটা ইমোশনেরও প্রশ্ন। সো অনেকেই হয়তো সেই জায়গাগুলোতে যাবেন এবং বেশ কিছু এখানে ওকভিলে কিংবা আলবার্টায় কিংবা আরও বেশ কিছু জায়গায় বেশ কতগুলো প্রতিষ্ঠান গড়ে উঠেছে যারা এই হালাল মর্টগেজ অফার করছেন। কানাডাতে অবশ্য এই যারা করছেন এরা সবই হচ্ছে নন ব্যাংকিং অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। কানাডার স্ট্যান্ডার্ড কোনো ব্যাংক কিংবা বড় ব্যাংক কেউ এখনও এই প্রোডাক্টগুলো নিয়ে কোনো চিন্তাভাবনা করেছেন এমন কোনো তথ্য আমরা কোথাও পাইনি। তবে বাজেট বক্তৃতা যে কথাটি বলা হয়েছে তাতে বলা হয়েছে যে মার্চ মাসেই গভর্নমেন্ট বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান কিংবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের সঙ্গে তারা এক ধরনের একটা আলোচনা করেছে। তার মানে হচ্ছে যে সরকার স্ট্যান্ডার্ড ব্যাংকগুলোর সঙ্গেও এই প্রোডাক্টটিকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আলাপ আলোচনা চালাচ্ছেন এবং সেই আলাপ আলোচনার ফলাফল বা অগ্রগতি সম্পর্কে আমরা হয়তো অক্টোবরে ফল ইকোনমিক ডেভেলপমেন্টে এসে জানতে পারবো, বা কিংবা বাই দিস টাইম হয়তো এই বিষয়গুলো নিয়ে খবর বেরোবে এবং সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আলাপ আলোচনা করব সামনেতে। বাট আজকে আমি শুধু এই তথ্যটুকুই আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইলাম। দর্শক, আপনারাও আপনাদের এই ব্যাপারে অপিনিয়ন কি, এই হালাল মর্টগেজ ইন্ট্রোডাকশান নিয়ে এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, যে এটি কোনো জরুরি কোনো বিষয় হিসেবে দেখছেন কিংবা এটি জাস্টিন ট্রুডোর একটি পলিটিক্যাল স্ট্যান্ড, কিংবা কিভাবে দেখছেন মতামত জানাবেন, সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।